হাস্যকর কিছু হুমকি, সেই হুমকির ফোয়ারা আসছে পদ্মা পাড় থেকে। কখনো কেউ বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন, তাদের এতটাই স্ট্রেংথ আছে। কখনো কেউ বলছেন যে বাংলা, ওড়িশা, বিহার তারা নিয়ে নিতে পারেন চাইলেই, বাংলাদেশের মানচিত্র বদলে যাবে। আবার এখন এক অবসরপ্রাপ্ত সেনা কর্তা ঢাকা থেকে তিনি বলছেন পরমাণু বোমা ছুটতে পারে বাংলাদেশ, চাইলে পরমাণু বোমা ভারতের উপর নিক্ষেপ করতে পারে তারা। শুনুন। মোদী সাহেবকে বলবো, আপনারা বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। অবসরপ্রাপ্ত সেনা কর্তা হুমকি তো দিলেন, আস্ফালন তো করলেন পরমাণু বোমার, পাশাপাশি জানিয়ে দিলেন সেই পরমাণু বোমা ভারতের উপর তারা নিক্ষেপ করবেন ধার করে। মানে এমন কোনো দেশ যাদের পরমাণু বোমা রয়েছে, যারা পরমাণু শক্তিধর দেশ, তেমন কোনো দেশের কাছ থেকে তারা ধার নিয়ে ভারতের উপরে তারা ছুটবেন। বাহ, মানে নিজেদের দৈন্যতা কতটা দৈন্য সেই জায়গাটাও স্পষ্ট হয়ে গেল তার এই হুমকির মধ্যে দিয়ে। আর তাদের এই আস্ফালন, এই হুমকি কোথাও বোধহয় বাংলাদেশের জাতীয় কবির পরিবারকে, তাদের যে পরিবার, তার যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরও লজ্জিত করছে। তারা নিন্দা করছেন, তারা বলছেন যে যদি নজরুল ইসলাম বেঁচে থাকতেন তাহলে তিনি তার জাতীয় কবির স্বীকৃতি হয়তো ছেড়ে দিতেন। আমরা তো সত্যিকারে খুব মর্মাহত। আমরা তো কোনোদিন আশাই করিনি যে বাংলাদেশে এরকম একটা ঘটনা যেখানে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ সৃষ্টি হবে এটা আমরা ভাবতেই পারছি না। তার সমাধি ওখানে রয়েছে, উনি সশরীরে ওখানে আছেন, যিনি এত যুগ আগে সাম্যের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। সেই জায়গাটা থেকে আজকে যে বাতাবরণ সৃষ্টি হয়েছে আমরা ভীষণ মর্মাহত। বাংলাদেশে যে মানুষের সঙ্গে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু মানুষদের সঙ্গে লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে, এমনকি দু একজনকে হত্যাও করেছে, মন্দির ধ্বংস করছে, এটা আমরা ধিক্কার জানাচ্ছি, যারাই করুক না কেন। আমরা এখন বাংলাদেশে যাবো না। কবির সমাধি থাকলেও আজ কবি যদি সজ্ঞানে জীবিত থাকতেন, তিনি নিজেই বলতেন আমি আর জাতীয় কবি থাকতে চাই না। আমরা চাইছি আগের মতো আবার সেই বাংলাদেশ, দুই বাংলার মধ্যে সৌহার্দ ফিরে আসুক। এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথাও আবার নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আওয়ামী লীগের নেতাদের উপরে কড়া নজর রয়েছে, তাদের ব্যান করা হয়েছে, তাদের হেনস্থা করা হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও তারা নতুন করে স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার। তারা স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ করার। বিজয় দিবসে 2 মিনিটের একটি ভাইরাল ভিডিও, তারা একটি ভিডিও প্রকাশ করেছেন যা রীতিমতো ভাইরাল। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। এই মুহূর্তের বড় খবর, আর্যিকর ধর্ষণ ও খুন মামলায় সিবিআই এর সাক্ষ্য গ্রহণ শেষ। 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এই 50 জনের সাক্ষ্য গ্রহণ করার প্রক্রিয়া শেষ হয়েছে শিয়ালদা আদালতে। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, আরো জানবো। শিয়ালদার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রুদ্ধতার কক্ষে আমরা দেখেছি যে বিচার পর্ব চলছিল 11 নভেম্বর থেকে সিবিআইয়ের তরফে যে 50 জন সাক্ষীর কথা বলা হয়েছিল যারা আদালতে সাক্ষ্য দেবেন, সেক্ষেত্রে আজকে এই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলো। আগামী পরশু দিন বিচারক
অভিযুক্ত সঞ্জয় রায়ের পক্ষে আত্মপক্ষের বক্তব্য শুনবে এবং বিচারকের যদি প্রশ্ন থাকে সঞ্জয় রায়কে তিনি প্রশ্ন করবেন এবং সঞ্জয় রায় তার উত্তর দেবেন। তবে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআই 128 জন সাক্ষীর বয়ানকে তারা চার্জশিটে রেখেছিলেন এবং বিচার পর্ব শুরু হওয়ার আগে সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছিল যে তারা এই সাক্ষ্য গ্রহণ পর্বে অর্থাৎ বিচার পর্বে তারা 50 জন সাক্ষীকে আদালতে নিয়ে আসবেন। এরা গুরুত্বপূর্ণ সাক্ষী এই তদন্তের ক্ষেত্রে বা এই মামলার ক্ষেত্রে যাদের সাক্ষ্য গ্রহণ পর্ব আদালতে আজকে সমাপ্ত হলো এবং আগামী পরশুদিন সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে। ওই দিন সঞ্জয় রায় আদালতের সামনে তার নিজের বক্তব্য আদালতের সামনে রাখবেন এবং বিচারক যদি মনে করেন তাকে প্রশ্ন করবেন তাহলে তাকে প্রশ্ন করবেন বিচারক। ধন্যবাদ। আর আপনাদের বলেছিলাম যে এই পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, সীমান্ত লাগোয়া 2 পরগনা এবং নদিয়ায় অবৈধ কারবার, জালিয়াতিতে পাকড়াও পাসপোর্ট কর্মীও, অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে ধৃত এক। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, 24 পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12 ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। শুধু কলকাতাতেই 3000-এর বেশি জাল পাসপোর্ট তৈরি। বাংলার জেলায় জেলায় জাল পাসপোর্টের কারবার। ধৃত সমরেশ বিশ্বাস ও সাগরেদদের জেরায় তথ্য পুলিশের হাতে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি বৈধভাবে আসা বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট তৈরি করতে সমরেশ চক্র। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ইতিমধ্যে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসছে তদন্ত করতে গিয়ে তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতা থেকেই 3000 পাসপোর্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য এবং এই 3000 পাসপোর্ট ইস্যু হয়েছে সমরেশ এবং তার চক্রীদের হাত ধরেই, এমনটাই তথ্য প্রমাণ কলকাতা পুলিশের হাতে এই মুহূর্তে রয়েছে। এছাড়া জেলার 3টি জেলার কথা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, 24 পরগনা এবং নদিয়াতে, যেখানে এই সমরেশের চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে এবং গত 5 বছরে যে হিসেব পেয়েছে কলকাতা পুলিশ, তাতে কলকাতাতেই 3000-এর বেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। শুধুমাত্র যে অনুপ্রবেশকারী তা এমনটা নয়, বাংলাদেশের থেকে অনেক বৈধ নাগরিক যারা বৈধ পাসপোর্ট নিয়ে তারা দেশে এসছেন এবং বিদেশ যাত্রা করার জন্য ভারতীয় পাসপোর্ট ও ভারতীয় ভিসার তাদের প্রয়োজন হতো, তাদেরকে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র ভুয়ো বানিয়ে এবং সেই সমস্ত নথি দিয়েই
তাদের জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, এই তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকের হাতে এসছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আচ্ছা, ভেরিফিকেশন ছাড়াই তথ্য পোর্টালে আপলোড, তদন্তকারীদের নজরে জেলা ডিআইবি অফিসের একাংশ। স্ক্যানারে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা ডিআইবি কর্মীরা, তদন্তকারীদের নজরে পুলিশের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, এই পাসপোর্ট জালিয়াতিতে ইতিমধ্যেই পোস্টাল ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে, পাসপোর্ট সেবা কেন্দ্রে অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে, এবং এই পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের একাংশের যোগ রয়েছে, এমনটা কিন্তু উঠে আসছে। যেটা জেলার ডিআইবি অফিসের একাংশ যারা মূলত পাসপোর্ট ভেরিফিকেশনের কাজটি করে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনকে কাজটি করে, সেখানেও তাদের একাংশ কিন্তু হাতে নিয়েছিল এই সমরের টাকার বিনিময়ে এই তথ্য পেয়েছেন। সেক্ষেত্রে মূলত ডিআইবি অফিসের যখন পুলিশের কাছে যখন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়, সেখান থেকে ধন্যবাদ অমিত।